কলকাতা দাদা কুকে আপনাদের সকলকে স্বাগতম। যারা বাংলাদেশ থেকে যে সমস্ত ভাই বোনেরা দেখছেন তাদেরকে আমার আসসালামু আলাইকুম এবং কলকাতাবাসীকে শুভেচ্ছা। বন্ধুরা, এই গরমের মধ্যে কে না ভালোবাসে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার, আর এটি একটি অসাধারণ বাঙালির মানুষের কাছে, সেটা কলকাতাবাসী হোক, আসামবাসী হোক এবং বাংলাদেশবাসী হোক। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে টক ঝাল মিষ্টি আচার আপনারা কিভাবে বানিয়ে নেবেন এবং কিভাবে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন সেটা আমি আপনাদের কাছে বলবো। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আচার সংরক্ষণের বিষয়টা এবং কিভাবে আচারের সুগন্ধ এবং আচারের টেস্ট নিয়ে আসা হয়। এটি ছোট বাচ্চারা থেকে সকলেই বয়স্কপ্রাপ্ত এবং যারা যারা আছেন ফ্যামিলি পরিবারে সকলেই এটি খেতে ভালোবাসে। দেখুন বন্ধুরা, আমি সর্বপ্রথম জাস্ট সকালবেলায় গাছ থেকে কাঁচা আম পেড়ে নিয়ে এসেছি। সাধারণভাবে কিন্তু আমি যেহেতু ওমানে একটা আরব কান্ট্রিতে কাজ করি, এখানে আম পাওয়া খুবই মুশকিল। তবুও আমি কিন্তু এই কাঁচা আমগুলো সংরক্ষণ করেছি। এখানে কিন্তু যে আমগুলো হয় সেই আমগুলো কিন্তু অতটা আমাদের বাংলাদেশ কিংবা কলকাতার মতো টেস্ট হতে পারে না, কারণ এখানকার মাটিটা সম্পূর্ণরূপে লবণযুক্ত এবং ক্ষারকীয়, তাই আমটা কিন্তু সেরকমভাবে ভালো মানের আম পাওয়া যায় না। তবুও বন্ধুরা দেখুন, আমাদের যিনি আরবাব অর্থাৎ আরবিয়ান লোক আছে, তার গাছে এই কিছু আম হয়েছে এবং এই আমগুলো আমি কিন্তু নিয়ে এসেছি। আর এই আমগুলোর ভেতরে মাংস একটু কমই আছে, অর্থাৎ আমের যে ফলটা আঁটির পরিমাণটা বেশি, মাংসর পরিমাণটা একটু কম, তাই সাধারণত কলকাতায় এগুলোকে মানে আঁটির আম বলা হয়। দেখুন বন্ধুরা, আর একটু হলুদ হয়ে গেছে, কারণ আরব কান্ট্রিতে খুবই সূর্যের তাপমাত্রা বেশি, সেই কারণে কিন্তু মানে আমগুলোর চামড়া এরকম হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমগুলো কিন্তু পাকা না, একদম মানে গ্রিন আম, আর এগুলো এখনও পাকতে অনেক দেরি। আমি যখন এটাকে কাটবো তখন আপনারা ঠিক বুঝতে পারবেন। এভাবে বন্ধু আমি মোটামুটি এখানে 6-7 কেজির মতো আম নিয়ে নিয়েছি এবং একটা পিলারের সাহায্য নিয়ে আমি এখন কিন্তু আমের যে স্কিনটা আছে, গ্রিন স্কিনটা আপনাদেরকে রিমুভ করে দেখাবো। দেখুন, আমি একটা পিলার নিলাম, এই দেখুন কাঁচা আমটাকে আমি কিভাবে এর স্কিনটাকে রিমুভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমের ওপরের স্কিনটা হয়তো একটু হলুদ হলুদ, আসলে কিন্তু আমটা সম্পূর্ণরূপে কাঁচা আছে। এইভাবে আমি কিন্তু সমগ্র আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং আমের মধ্যখান থেকে দেখুন কেটে নিয়েছি। আমের কিন্তু মাংস একটু কমই আছে, কিন্তু আটির পরিমাণটা একটু বেশি, অর্থাৎ আমের বীজের যে পরিমাণটা সেটার পরিমাণ বেশি। এভাবে বন্ধুরা দেখুন আমি সমস্ত আমগুলোকে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমগুলোকে আমি সমস্ত এভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি, কিন্তু আমের একটু মাংস যেটা আছে এটা একটু কম। এভাবে আমগুলো আমি একটা বড় থালার মধ্যে ছড়িয়ে নিয়ে শুধুমাত্র হলুদ দিয়েছি, কারণ আমের যে রসটা যখন আচার বানাবো, আমার যাতে পানিটা একটু বাইরে রোদ্রে থাকলে তাহলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আমগুলোকে হলুদ মাখিয়ে পুরো নিয়েছি, আর এই দেখুন একদিন অর্থাৎ সকালবেলায় দিয়ে বিকেলবেলায় উঠিয়ে নিয়েছি। এভাবে কি হয়, জলটা একটু সরে যায়। আর আমি সাধারণত প্রায় 400 গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি এবং 200 গ্রামের মতো জল দিয়ে দিলাম। এবার চিনিটাকে আস্তে আস্তে কিন্তু আমি বয়েলিং করতে থাকবো, অর্থাৎ একদম ভালোভাবে চিনিটাকে পাকিয়ে শিরার মতো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে ধনে, জিরে, একটু মিষ্টি মৌরি,
তারপর হচ্ছে একটু আপনার হচ্ছে মেথি আর গোলমরিচ নিয়ে নিয়েছি। এবার এই গোলমরিচগুলোকে আমি একটু ফ্রাই করব। দেখুন বন্ধুরা, আমি ওভেনে গরম করে বসিয়ে দিয়েছি এবং ফ্রাইটা কিন্তু আপনারা এভাবেই করবেন। বেশি কালো করলে আমের আচারটা আপনার কালো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি একটা কুটনির সাহায্য নিয়ে এটাকে নিয়েছি। ফোড়নে দেওয়ার জন্য 5 ফোড়ন, 2টো তেজপাতা টুকরো করে, আর আমি এখানে 8টার মতো লঙ্কা নিয়ে নিয়েছি। আমাদের এখানে কিন্তু যেহেতু আমি আরবে থাকি, সর্ষের তেল পাওয়া খুবই কষ্ট। এখানকার মানুষেরা রিফাইন অয়েল ব্যবহার করে, তাই আমি রিফাইন অয়েল নিলাম। কিন্তু রিফাইন অয়েল ঠান্ডা অবস্থাতেই আপনি আপনার ফোড়নটাকে ঢেলে দেবেন, কারণ এখানে কিন্তু ফোড়নের থেকে সুগন্ধ উঠে আসা সেরকম দরকার নেই। কারণ না হলে আপনার কিন্তু এই ফোড়নের যেগুলো আছে এগুলো পুড়ে যাবে। অর্থাৎ শুকনো লঙ্কা, তারপর যে ফোড়নটা দিয়েছেন এটা থেকে আস্তে হালকা আগুনে কিন্তু আপনি ফ্রাই করবেন, না হলে এই যে শুকনো লঙ্কাগুলো কালার ডিসকালার হয়ে ব্ল্যাক হয়ে যাবে এবং আপনার যে ফোড়নটা দিয়েছেন এই ফোড়নগুলো কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। এতে কিন্তু আপনার আচারের ফ্লেভারটা, মানে ফোড়নের ফ্লেভারটা কিন্তু আসবে না। এভাবে বন্ধুরা আপনারা যখন হালকা হালকা তেলটা গরম হয়ে উঠবে এবং আপনি বুঝতেই পারবেন, দেখুন বেশি গরম তেলে আপনার ফোড়নটা কিন্তু ব্যবহার করবেন না, তাহলে ফোড়নটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এভাবেই দেখুন বন্ধুরা, এরপরে হলুদ আর শুকনো মরিচের পাউডার আপনারা এভাবে ঢেলে দেবেন। অবশ্যই এই সময় হালকা আঁচে রাখবেন। আমগুলো আমি ঢেলে দিয়েছি এবং আমগুলো ঢেলে নিয়ে আমি কিন্তু এবার এটাকে পাকিয়ে নিচ্ছি। ধীরে ধীরে পাকাবেন। পাকাতে পাকাতে যেই আমার চিনির জলটা, শিরাটা আমি ফুটিয়ে নিয়েছিলাম সেটা আমি এটার মধ্যে ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, আগে থেকে আমটা শুকিয়ে যদি না নিতেন, মশলাটাও আমি ঢেলে দিয়েছি। আগে থেকে আমটা শুকিয়ে না নিলে তাহলে কিন্তু এখন জলের পরিমাণটা আমের থেকে বেশি বেরিয়ে যেত, এতে কিন্তু আপনার আচারটা ভালো হতো না। তাই একটু শুকিয়ে নেওয়াটাই বেটার। এভাবে দেখুন বন্ধুরা, কিছুক্ষণ ধরে আপনি যদি আমটাকে সাঁতলে নেন তাহলে কিন্তু দেখবেন আপনার আমের আচারটা একটা সুন্দর পর্যায়ে এসছে। এবং দেখুন যে আমের যে রসটা, অর্থাৎ যে শিরার যে আমরা যেটাকে ঝোল টাইপের বলি, সালোনা, এইটা দেখুন কত সুন্দর একটা মিষ্টি কালার হয়ে এসছে। দেখুন বন্ধুরা, যখন কালারটা অর্থাৎ চিনির পাকটা সম্পূর্ণরূপে এইরকমভাবে একটা মিষ্টি কালার হয়ে আসবে, তখনই বুঝতে পারবেন আপনার আমের পরিপাকটা খুবই সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, প্রায় হয়ে এসছে। দেখুন এরপরে কালারটা কত সুন্দর আমি ধীরে ধীরে পাকিয়েছি এবং দেখুন আমার আমের যে আচারের কালারটা কত সুন্দর এবং এসে এইভাবে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এটি খুবই একটা লোভনীয় এবং সকল বাঙালির কাছে এটা কিন্তু প্রযোজ্য। আপনারা অবশ্যই এইভাবে কিন্তু আমের আচার বানাবেন এবং বানিয়ে একটা বয়মের মধ্যে ভরে দীর্ঘক্ষণ রোদে দিয়ে একদিন পর পর রোদে দিয়ে দীর্ঘক্ষণ সপরিবারে আনন্দ করতে পারবেন এটাকে খেয়ে, আর আপনার প্রশংসা অবশ্যই হবে। আর এটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে পছন্দ করবেন নতুন নতুন রেসিপির জন্য। আপনারা সকলেই ভালো থাকুন।